আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখেন, এই যে দেখেন, শিরোনামটা পড়ি। খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক। কেন এই ঘটনা? খুলনায় যে এই ঘটনা ঘটেছে তাতে দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। সোমবার দুপুর 11:15টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। পোস্টে তিনি লেখেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। এই যে দেখেন পোস্ট এবং পরিস্থিতিটা দেখেন। এখন প্রশ্ন হলো যে এটা কি বিচ্ছিন্ন ঘটনা? এটা কেউ বলবেন বিচ্ছিন্ন ঘটনা না। খুলনায় ধারাবাহিকভাবে হচ্ছে, চট্টগ্রামে ধারাবাহিকভাবে হচ্ছে, অন্যান্য দেশেও কিন্তু ধারাবাহিকভাবে ঘটছে। কেন ঘটছে? হচ্ছে কেন্দ্রের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা এটা ভেঙে পড়ছে। এটাকে কেউ তোয়াক্কা করছে না। পুলিশ নেই, প্রশাসন নেই, কিচ্ছু নেই, তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেই। আমি বারবার বলেছি দর্শক, প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে, আপনি যতক্ষণ না পর্যন্ত তাৎক্ষণিক অ্যাকশনে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি এদেরকে নিবৃত্ত করতে পারবেন না। অলরেডি আউট অফ আপনার হাতছাড়া হয়ে গেছে, আউট অফ অর্ডার। এটা নিয়ন্ত্রণে আনতে গেলে আপনাকে এখন শক্তি দেখাতে হবে। সেই শক্তি খালি হাতের শক্তি না, সেই শক্তি গলার শক্তি না, সেই শক্তি আপনি আইওয়াশ করে কিচ্ছু হবে না। একটা দানবীয় শক্তির মধ্যে আমরা ঢুকে পড়ছি আস্তে আস্তে। দানবীয় শক্তি আমাদেরকে গ্রাস করছে। এটা বিশ্বাস করবেন না, আরো কতজন যে যাবে। এখন তো ওসমান হাদি গেছে, আস্তে আস্তে আরো উপরে উঠবে। এই অবস্থা চলতে থাকলে আপনাদেরকে বললাম আরো উপরে উঠবে। কত উপরে উঠবে আমি জানি না। মনে করছেন যে আমি হুমকি দিচ্ছি? না, আমি সন্তুষ্ট একটা পরিস্থিতি তৈরি করছি না, আমি সতর্ক করছি। কারণ আমি এটা আরো আগে, বেশ কিছুদিন আগে থেকে কিন্তু বলে আসছি, কিন্তু এটা কিন্তু কেউ তোয়াক্কা করছেন না। এইটা হইতে হইতে আজকে একটা দানবীয় আকার ধারণ করছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজকে খুলনায় হচ্ছে, কালকে চট্টগ্রামে হচ্ছে, কুষ্টিয়ায় হচ্ছে, এখানে ওখানে সমস্ত জায়গায় একটা ক্যান্সারের মতন ছড়ায় গেছে। কাল রাতে দিল্লিতে যে বৈঠকটার কথা বলছিলাম রাতের ভিডিওতে, সেই বৈঠকে আপাতত ঠিক হয়েছে যে দিল্লিতে বাংলাদেশে উপ হাই কমিশনার যারা রয়েছেন তাদের আপাতত ফিরিয়ে আনা হবে। কারণ তাদের উপরে হামলাটা বেশি হচ্ছে জেলায়, দিয়ে ওই মিশনগুলোকে বন্ধ করে দেওয়া হবে। তারপরেতে শেষ হচ্ছে ঢাকা হাই কমিশন। পরবর্তী ক্ষেত্রে ঢাকা হাই কমিশনকে ফিরিয়ে নিয়ে আপাতত কূটনৈতিক মিশন আপাতত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, যেমন পাকিস্তানের মধ্যে সঙ্গে ভারতের বন্ধ আছে। এখন এই খবরটা যখন আমি যখন করলাম, তখনই বিভিন্ন রকমের আমাকে গালাগাল করা তো লোকের অভাব নেই। গাঁজাখোর, বজ্জাত, ফেরেববাজ। একজন খুব সুমিষ্ট ভাষায় আমায় লিখেছেন, কি পাগলের মতো কথা বলেন মশাই, এই আমাদের পোশাক রপ্তানি শিল্পে আমরা দ্বিতীয় আর ভারতবর্ষ অষ্টম, আর আমরা যা রেমিটেন্স পাই তাতেই আমাদের চলে যাবে। তা আমি যখন উত্তর দিতে গেলাম, দেখলাম পট করে ওটা বেরিয়ে চলে গেল। আমি জানি না উনি পরে ডিলিট করে দিয়েছেন কিনা, আমি উত্তর দেওয়ার সময় পেলাম না, তার নামও দেখতে পাইনি,
তাই তাকে আমি ভিডিওতেই উত্তরটা দিচ্ছি, যে আমি যেখানে লিখেছি যে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ একা একা কি করে বাঁচবে এবার আমি দেখব। শুধুমাত্র পোশাক শিল্প রপ্তানি করে আর রেমিটেন্স দিয়ে দেশ চলে না। আর পোশাক শিল্প রপ্তানি কোথা দিয়ে হবে? অর্ধেক জায়গা, মানে ম্যাক্সিমাম জায়গাটাই তো ভারতবর্ষ ছিল। খাদ্যশস্য আপনারা স্বয়ংসম্পূর্ণ নন। জল আমাদের উপর নির্ভর করতে হচ্ছে। এই ফেব্রুয়ারি মাসে যদি জল আমরা চুক্তি মানে রিনিউ না করি, আপনারা জল পাবেন না, কারণ ভারতবর্ষ উপরে আপনারা নিচে। এবার বাকি হচ্ছে ব্যবসা বাণিজ্য। আপনার দেশের যা অবস্থা, তাতে কি আপনারা আশা করেন যে আপনার দেশের কারখানাগুলো আবার পুনরায় খুলবে? বিদেশি বিনিয়োগ ছেড়ে দিন, দেশের বিনিয়োগ কি আপনারা আবার সুনিশ্চিত করতে পারবেন? পারবেন না। খাদ্য সংকট দেখা দেবে, অর্থ সংকট দেখা দেবে, জল সংকট দেখা দেবে, বিদ্যুৎ সংকট দেখা দেবে। একের পর এক যখন ঘাড়ের ওপর পড়বে, তখন কে মূর্খ আর কে বুদ্ধিমান তখন কিন্তু পরিষ্কার হিসেব হয়ে যাবে। শুধুমাত্র পোশাক শিল্প রপ্তানি করে বিশ্ব চালানো বা দেশ চালানো যায় না। তাহলে পরে আমেরিকা একা একাই বেঁচে থাকতো। একটা প্রশ্ন উঠেছিল ভারতের সঙ্গে আমেরিকার যখন গন্ডগোল হয়, আমেরিকাকে ছাড়া সারা বিশ্ব বাঁচবে। আমেরিকা কি সারা বিশ্ব ছাড়া বাঁচতে পারবে? রাজনৈতিক ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে সেই একই ব্যাপার, একে অপরের ওপরে নির্ভরশীল। আমরা যে বাংলাদেশের ওপরে কিছুটা নির্ভরশীল ছিলাম না তা নয়, আমরা কিছুটা নির্ভরশীল ছিলাম, কিন্তু তুলনায় কম। আমরা যদি 10% হতাম, 90% আপনারা হতেন। আপনারা কি এমন উৎপাদন করেন আমায় বলুন যে ভারতবর্ষ এবং বিশ্বে আপনারা সাপ্লাই করবেন এই পোশাকটা ছাড়া? কি এমন আছে? এবার সি রুট ধরে যদি আপনারা ওই পোশাক সাপ্লাই করেন, তাহলে পরে দামের ক্ষেত্রে আপনাদের যা কম্পিটিটিভ রেট কি আপনারা দিতে পারবেন? দিতে পারবেন না। ফলে এই যে দ্বিতীয় স্থানের গর্ব যেটা করছেন না, দেখবেন একেবারে অন্তিম স্থানে নেমে আসবে, আর বাংলাদেশের পোশাক শিল্পের বাকিটাও ধ্বংস হয়ে যাবে। আপনারা নিজে হাতে ধ্বংস করবেন। তা যাই হোক, ওনার কথার অনেক জবাব দিয়েছি, এবার আসল ঘটনায় আসা যাক। ভারতবর্ষ ঠিক করেছে ধীরে 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 পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে ভারতের সেই সম্পর্কই বজায় থাকবে। শেখ হাসিনা গতকালকে একটা মন্তব্য করেছেন, এই নাইকি দিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ইউনূস সরকার। তিনি জেনে বুঝে সমস্ত কিছু সন্ত্রাসবাদীদের জেল থেকে ছেড়ে দিয়েছেন এবং সন্ত্রাসবাদীদের হাতে দেশটাকে তুলে দিয়েছেন। ভারতবর্ষ বন্ধু দেশ, 15 বছর আমরা বন্ধু ছিলাম। আবার আমি যখন ফিরে যাব, তখন নিশ্চয়ই আমার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক আবার সুস্থির হয়ে যাবে। অবশ্যই হবে। যে কোনো গভর্নমেন্ট এলে তার সঙ্গে ভারতবর্ষ কাজ করতে, শুধু আওয়ামী লীগ নয়, নির্বাচিত সরকার যদি জামাত না আসে, নির্বাচিত সরকার এলে ভারতবর্ষ কাজ করবে। কিন্তু এই মানে এই উগ্রবাদী সন্ত্রাসবাদী এই সরকার ইউনূস, তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে না। কারণ এদের প্রাণ সংশয় হয়ে যাবে যে কোনো দিন। একটা কূটনৈতিক মৃত্যু কর্মীর যদি মৃত্যু হয়, বা কোনো কূটনৈতিক যদি মিশনের লোকের মৃত্যু হয়, তাহলে সারা বিশ্বে আপনাদের একেবারে ডামাডোল বেজে যাবে। ভারতবর্ষের তো বাঁচবেই। সুতরাং ভারতবর্ষ সেই রিস্কটা কখনোই নেবে না। তার আগে সবাইকে ফিরিয়ে নেবে, দিয়ে তালাচাবি বন্ধ করে দাও, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। নির্বাচন ডক্টর ইউনূস নেবে না। তিনি একটা সন্ত্রাসবাদী, তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বসে থাকতে চান। তিনি দেশের যার জন্য, যারা বিদেশে গিয়ে লড়াই করার জন্য শহীদ হয়ে ফিরে এলেন, সেই সৈনিকরা,
তাদের স্টিলের বাক্সে করে ফিরিয়ে এনেছে, সেটা স্টিলের বাক্স সমেত চলে গিয়েছে কবরে, অথবা বাইরে বের করে স্টিলের বাক্সটা কাঠের বাক্সও পরিণত হয়নি, কফিনে যেটা কফিন হয় তাতে পরিণত হয়নি, তাতে একটা জাতীয় পতাকাও তাতে লাগানো হয়নি। শ্রদ্ধা এমনই, সেখানে সরকার প্রধান উপস্থিত হলেন না। উপস্থিত হলেন কোথায়? হাদির ওখানে। হাদির ওখানে মাথায় একটা টুপি দিয়ে জব্বা পরে তিনি ওখানে কিন্তু উপস্থিত হলেন। সুতরাং এই সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি কি চাইছেন সেটা কিন্তু পৃথিবীর মানুষ জেনে গিয়েছে। বিশেষ করে আমেরিকা বুঝে গিয়েছে যে এ হাতের বাইরে চলে গিয়েছে গেম। এখন আমেরিকার দুটো আপনার ড্রিল হওয়ার কথা ছিল। একটা ড্রিল হওয়ার কথা ছিল ইউএস আর্মি আর বাংলাদেশ আর্মির মধ্যে শীতকালীন একটা ঠাকুরগাঁওতে 26-27 একটা ড্রিল হওয়ার কথা ছিল, সেটা জয়েন্ট ড্রিল, সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আর ইউএস নৌবাহিনী আর বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে চাঁদপুর এবং মেঘনা নদীর ওপরে যে মহড়াটা হওয়ার কথা ছিল, সেই মহড়াটাও বন্ধ হয়ে গেছে। ইউএস বুঝতে পেরে গেছে যে এ রুগী আইসিইউতে চলে গেছে, এই রুগীর ওপরে আর শ্বাসযন্ত্র, নকল শ্বাসযন্ত্র দিয়ে, বহিঃশ্বাসযন্ত্র দিয়ে একে আর বাঁচানো যাবে না। এ সিরিয়ায় চলে গেছে, একে আর ফেরানো যাবে না। গেম হাতের বাইরে চলে গেছে। তো এখন ভারতবর্ষ যেমন পাকিস্তানের সঙ্গে লড়াই করে, তেমনি লড়াই করবে। যদি আমাদের এখানে কিছু হয় তাহলে লড়াই করবে। আর কূটনৈতিক মিশন যদি বন্ধ হয়ে যায়, তাহলে এমনিই খাদ্যপণ্য, জল সরবরাহ থেকে আরম্ভ করে, বিদ্যুৎ সরবরাহ থেকে আরম্ভ করে সমস্ত বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ একটা দেশের সঙ্গে সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে গেল, তাহলে তাকে আর পাঠানোর কি দরকার? সে পয়সা দিলেও তাকে পাঠানো হবে না। পাকিস্তান পয়সা দিতে চায়, পাকিস্তান সম্পর্ক স্থাপন করতে চায়, ভারত করে না। ভারতের ইচ্ছের ব্যাপার, ভারত তখন করবে না। এবারে একা একা বাঁচুন। ভারত বিরোধিতা তো, ওই যে বলি, মাঝে মাঝে বলি না, ফাঁকা পেট আর ফাঁকা পকেট অনেক কিছু শিখিয়ে দেয়। যাও, ঠিক আছে, এবার যখন বন্ধ হবে তখন বন্ধ হবে। আপাতত এই সিদ্ধান্ত হয়েছে, তারপর ধীরে ধীরে আগে হাই কমিশনাররা ফিরে আসবে, তারপর আমাদের হাই কমিশনার বাংলাদেশ থেকে তিনিও ফিরে আসবেন। এখন শুধু সময়ের অপেক্ষা, আপনারা দেখতে থাকুন। এবার আপনাদের বাংলাদেশের কিছু কথায় আসি। সেটা হচ্ছে আপনাদের জাহাঙ্গীর আলম, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি পদত্যাগ করেছেন। গতকাল রাতে তিনি পদত্যাগ করেছেন। তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে মৌলবাদীদের এই যে চরম আচরণ তিনি আর বরদাস্ত করতে পারছেন না, ফলে তিনি পদত্যাগ করেছেন। তিনি আর একটা এতে রয়েছেন, পদে রয়েছে, সেটা হচ্ছে কৃষি উপদেষ্টা, সেটা থেকে কিন্তু উনি পদত্যাগ করেননি। আর স্বরাষ্ট্র সচিবের আপনার এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট করা হয়েছে জসিমউদ্দিন রহমানের আত্মীয় খোদাবক্স চৌধুরী। জসিমউদ্দিন রহমানিকে আপনারা নিশ্চয়ই চেনেন। তার আত্মীয় খোদাবক্স চৌধুরী, তাকে মানে বেছে বেছে, একেবারে সন্ত্রাসবাদীদের বেছে বেছে আনা হচ্ছে। খোদাবক্স চৌধুরীকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। ধর্মমন্ত্রী ফারুকি আজম, তিনি এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রক দেখবেন। আর এ থাকছেন জাহাঙ্গীর আলম, দেখবেন না, এখন স্বরাষ্ট্র মন্ত্রক দেখবেন ফারুকি আলম। ইউএস আবার একটা অ্যাডভাইজারি জারি করেছে। বলেছে 8:30 আজকে সকালবেলা 8:30 নাগাদ একটা অ্যাডভাইজারি জারি করেছে। যারা ওখানে স্বল্প সময়ের জন্য গিয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে ফিরে আসুন। আর যারা দীর্ঘ সময়ের জন্য ওখানে কাজে আছেন তাদের ম্যাক্সিমাম আমরা ফিরিয়ে নিয়েছি। যারা খুব প্রয়োজনে রয়েছেন তারা নেহাত কাজ ছাড়া ঘরের বাইরে বার হবেন না। এখন পাকিস্তান টাইমস একটা খবর করেছে, সেখানে তারা বলছে ঢাকার জন্য 10 ঘন্টা ব্যাপী একটা
সতর্কতা, পাকিস্তান টাইমস। আমি খবরটা পড়িনি, কিন্তু আমায় একজন পড়ে জানালেন যে এই ব্যাপার। তো পাকিস্তান টাইমস তারা পর্যন্ত ডনের পরেই যার স্থান, ডন হচ্ছে প্রথম পাকিস্তানে, তারপরেই হচ্ছে পাকিস্তান টাইমস। তো পাকিস্তান টাইমস যখন খবরটা করছে তখন দায়িত্ব নিয়ে হয়তো খবর করছে। আগামী 10 ঘন্টার মধ্যে কি হবে না হবে তা আমি জানি না, পাকিস্তান টাইমস লিখেছে এইটা। এখন দেখা যাক সামনে কি হয়। আমি তো গাঁজাবাজ গুলিবাজ যা পারি আমি বলে দিই। এবার যখন এক এক করে সত্যি প্রমাণিত হবে তখন ভুক্তভোগী কি হবে? এই গাঁজাবাজ হবে না, এই কি বলে গাঁজাখোর হবে না, মিথ্যেবাদীও হবে না, আর বেকুবও হবে না। হবেন কে? আপনারাই তখন গাড্ডায় পড়বেন। সবাইকে তখন বরাবরের মতো ধন্যবাদ জানিয়ে আমিও বিদায় নেব। আর আপাতত আমি নিঃসন্দেহে সামনে একটা ভয়াবহ এবং সাংঘাতিক চ্যালেঞ্জ আছে তিন পক্ষের। একটা হলো সরকার, এই বাংলাদেশ সরকার, এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই ব্যর্থ সরকার, যে সরকার বাংলাদেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আরেকটা হলো বিএনপি, যারা আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে মরিয়া এবং অনেকটা প্রস্তুত। আরেকটা হচ্ছে জামাত ইসলামী, এনসিপি, তারা এই গ্রুপটা, জামাত ইসলামী, এনসিপি এবং সেখানে সরকারের কিছুটা যোগাযোগ আছে। এই তিন পক্ষের জন্য খুবই খুবই মরণপণ যুদ্ধ হবে জাতীয় নির্বাচনে। রাজনৈতিক দল হিসেবে ধানের শীষ দাঁড়িপাল্লার প্রতিযোগিতায় না, তাদের ভাগ্য নির্ধারণ হবে বাংলাদেশে গণভোট এবং এর ফলাফলের মধ্যে দিয়ে। গণভোটে যদি হাঁ জিতে তাহলেও বিএনপির বিপদ, মহাবিপদ। সেই হাঁকে বাস্তবায়ন করতে গিয়ে আর গণভোটে যদি না জিতে, একেবারে আমরা সোজা বাংলায় বলি না, কুত্তা পাগল হয়ে যাওয়া এই সরকার, জামাত ইসলামী, এনসিপি, যারা বলছে আগামীতে দেশ পরিচালিত হবে জুলাই সনদের ভিত্তিতে, সেই জুলাই সনদ যখন দেখবে মুখ থুপড়ে পড়েছে তখন তারা আর কোনো কোন কেনা ঠেকে পাবে না। আমাদের সামনে একটা নিউজ রেফারেন্স আছে, সেই নিউজের একটা চুম্বক অংশ আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। এটা হেডলাইনে করা হয়েছে গণভোট নিয়ে নানান শঙ্কা, জুলাই সনদ বাস্তবায়ন। সেটার ভেতরে একটা অংশে বলা হয়েছে গণভোট নিয়ে যে শঙ্কা, মূলত সেখানে বলা হচ্ছে এসব চ্যালেঞ্জের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে গণভোটে না জয়ী হলে পুরা জুলাই বিপ্লব প্রশ্নের মুখে পড়বে। এতে দেশে সংকট তৈরির আশঙ্কা রয়েছে। তাদের মতে গণভোটের গুরুত্ব, বিষয়বস্তু উপস্থাপন আরো সহজ করতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তবে এ বিষয়ে কিছু উদ্যোগ আরো নেওয়া হয়েছে। গণভোট নিয়ে 4টি প্রশ্নের একটি উত্তর এবং প্রশ্নের জটিল বাক্য সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। এটা সবচেয়ে বড় দুর্বলতা, যে এটা এত জটিল ভাবে সাজানো হয়েছে গণভোটটা। দেশে একই দিনে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন গণভোট অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের চূড়ান্ত আইনি ভিত্তি দিতে 12 ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। তবে গণভোট চ্যালেঞ্জ ও শঙ্কার মধ্যে রয়েছে। গণভোটের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা এবং অভ্যুত্থানের বিপক্ষে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অবস্থান এমন শঙ্কা সৃষ্টি করছে। একটা আশঙ্কাজনক তথ্য আছে এই খবরটার মধ্যে। খবরটা বলা হয়েছে যে আগে থেকেই যদি বোঝা যায় যে গণভোটে না জিতে যাবে, তাহলে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। গণভোটে হাঁ জেতা নিশ্চিত না হলে টোটাল নির্বাচনটাই বানচাল হয়ে যেতে পারে। চারদিকে প্রচন্ড আলাপ আলোচনা আছে। ধরেন বিএনপি জিতলো, না জিতে গেল গণভোটে, তাহলে এই সরকারের অবস্থা কি হবে, জামাত ইসলামের অবস্থা কি হবে? বিএনপি কিছু আসে জানে, তখন তারা যার পর নাই বিএনপির পেছনে উঠে পড়ে লাগবে এবং বিএনপিকে স্বস্তিতে দেশ চালাতে হবে না। সরকার ক্ষমতা হস্তান্তরটাই ঠিক মতো হয় কিনা সেটাই তো শঙ্কার বিষয়। একটা সাদা হিসাবে তো বলাই যায় যে আওয়ামী লীগ সমর্থক ভোটার যারা, তারা ভোট দিবে নাতে। বিএনপি যদি কিছু নাও বলে, তার ম্যাক্সিমাম ভোটার নাতে ভোট দিবে। আর একটা বড় অংশ ভোটার এই হা না বুঝবেই না। ভোট কেন্দ্রে গিয়ে আপনি এমসিকিউ পরীক্ষা দিবেন 4 প্রশ্নের, কত সময় কই। তারপরে আছে কোনো সেন্টারে যদি গন্ডগোল হয়, ধরেন সাধারণ নির্বাচনটা নিয়ে, সেই নির্বাচন নিয়ে গন্ডগোল হলো, তাহলে তো গন্ডগোল হলে নির্বাচন কেন্দ্রের ভোট স্থগিত হয়ে যাবে। স্থগিত হলে গণভোটের ভোটও স্থগিত হয়ে যাবে। গণভোট নিয়ে গ্যাঞ্জাম লাগবে না, গ্যাঞ্জাম লাগবে ধরেন প্রার্থীদের মধ্যে, সমর্থকদের মধ্যে, সেটার প্রভাবে গণভোটের প্রভাব পড়বে। এই যখন সিচুয়েশন, তখন সরকার কোটি কোটি টাকা ঢালছে সচেতনতা তৈরির জন্য, এটাকে সহজ করার জন্য। কিন্তু আলটিমেটলি কি বিষয়টা এত সহজ নাকি? ডক্টর ইউনূস এই গণভোটের মধ্যে দিয়ে আরেক অগ্নি পরীক্ষার পথে, আগুন নিয়ে খেলা করার পথে। এবং যারা খুব সহজে ভাবছেন যে বাংলাদেশ
12 ফেব্রুয়ারি একটা নির্বাচনের মধ্যে দিয়ে আরেকটা খুব মসৃণ স্মুথ ফুল সজ্জায় পাড়া দিতে যাচ্ছে। তাদেরকে জানিয়ে রাখি, যতটা সহজ ভাবছেন ততটা সহজ না। তারেক রহমান দেশে আসছেন কার ইশারায়? আদৌ কি আসতে পারবেন? আজকে সোমবার 22 ডিসেম্বর আপনাদের সামনে কথা বলছি। মাঝখানে দুদিন 23 এবং 24, মানে একদিন পরে 24 তারিখ সন্ধেবেলা লন্ডন থেকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং 25শে ডিসেম্বর দেশে এসে পৌঁছাবেন। সবকিছু মিলে চারিদিকে যে সাজ রব যে আয়োজন চলছে, তাতে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে তারেক রহমান আসছেন। কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন করতে চাই, আদৌ কি তারেক রহমান আসতে পারবেন? কারণ নেপথ্যে পর্দার আড়ালে নানা রকম ষড়যন্ত্র চলছে। আজকে হঠাৎ করে তারেক রহমান দেশে আসছেন কেন? গত 1.5 বছরে আসবেন করে আসেননি, কিন্তু এখন কেন আসছেন? এমনকি কদিন আগে তারেক রহমানের মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে যখন মুমূর্ষ অবস্থায়, সংজ্ঞাহীন অবস্থায়, ঠিক তখনও তারেক রহমান কি ঘোষণা দিয়েছিলেন? গত নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। অনেকেরই প্রশ্ন, তাহলে মাত্র অর্ধ মাসও পেরোয়নি, অর্ধ মাসের মধ্যে কি এমন ঘটনা ঘটে গেল যে তারেক রহমান দেশে আসছেন? তার জন্য গাড়ি আমদানি করা হয়েছে, বুলেট প্রুফ, তার জন্য বাড়ি ঠিক করা হয়েছে, তাকে কোথায় কিভাবে সম্বর্ধনা দেওয়া হবে সেগুলো ঠিক করা হয়েছে, তিনি এসএসএফ নিরাপত্তা পাবেন, তাকে 2000 পুলিশ নিরাপত্তা দিয়ে রাখবে। হঠাৎ করে 15 দিনের মতো এমন পরিস্থিতি কেন পাল্টে গেল, কিভাবে পাল্টে গেল, সেগুলো এই মুহূর্তে বলা যায় কঠিন আলোচনার বিষয় হয়ে পড়েছে। কয়েকদিন আগে ভারতের প্রধান বাংলা দৈনিক আনন্দবাজারও একটি স্টোরি করবার প্রয়াস হয়েছে এ বিষয়ে। তারা স্টোরিটির শিরোনাম করেছে যে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। এই স্টোরিটা আমরা একটু দেখি, কারণ এটি প্রিন্ট ভার্সনে এবং বাংলাদেশ থেকে এটি সহজে পাঠ করাও যায় না, যার কারণে অনেকেই স্টোরিটা বিস্তারিত জানেন না। তাদের জন্য আমরা স্টোরিটাতে তারা কি বলবার চেষ্টা করেছে তা আমরা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তারা বলছে, মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় 1.5 যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটাই মনে করছে কূটনৈতিক শিবির। দিন কয়েক আগে ব্রিটেনের এক সভায় তারেক যেভাবে বারবার মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে স্বাধীনতা বিরোধী শক্তিকে নিশানা করেছেন, তা থেকে স্পষ্ট তার রাজনৈতিক অভিমুখ। কূটনৈতিক শিবিরের মতে মুক্তিযুদ্ধকে সামনে রেখে খালেদা পুত্র এক ঢিলেই 2 পাখি মারতে চেয়েছেন। 1, দেশের বিরাট সংখ্যক স্বাধীনতার সমর্থক মানুষকে পাশে পাওয়ার চেষ্টা। 2, ভারতকে বার্তা দেওয়া। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25 ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক। ব্রিটেনে বসে বুধবার তিনি নিজেই সে কথা ঘোষণা করেছেন, মানে গত বুধবার। এমন একটা সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন তার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। ভোট ময়দানে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ, সেই সুযোগে জমি দখলে তৎপর জামাতে ইসলামের মতো কট্টরপন্থী দল। লন্ডনে দ্য সিটি প্যাভিলিয়ন হলে মঙ্গলবারও এক আলোচনা সভায় তারেক রহমান বলেছিলেন, 1971 সালে যারা ষড়যন্ত্র করেছিল, 1975 সালের নভেম্বরে, 1996 সালে এবং পরবর্তী সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারাই আজও সক্রিয়। কূটনীতিকরা মনে করছেন তারেকের বার্তা স্পষ্ট, দেশবিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির সঙ্গে আপোষ নয়। অর্থাৎ অতীতে জামাতের সঙ্গে বিএনপি জোট করলেও এ যাত্রা তার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের এক রাজনৈতিক বিশ্লেষকের কথায়, বিএনপির পরিচিতি জিয়াউর রহমানের দল হিসেবে। তিনি মুক্তিযুদ্ধের প্রথম সারির সেনানী, তাই বিএনপির সঙ্গে মুক্তিযুদ্ধের যোগ টেনে দেশের মুক্তমনা মুক্তিযুদ্ধের বিরাট সংখ্যক সমর্থককে কাছে টানতে চান তারেক। ময়দানে আওয়ামী লীগ নেই, তাই জামাতের মোকাবেলা করার একমাত্র শক্তি হিসেবে বিএনপিকে তুলে ধরতে চাইছেন খালেদা পুত্র। এই যখন অবস্থা, তখন বাস্তবতা কি বলছে? বাস্তবতা
বিশেষ করে বিশ্লেষকরা, পর্যবেক্ষকরা মনে করছেন যে নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো রয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না বলে এমনটাও নিশ্চিত হওয়া গেছে। এখানে আসলে বাংলাদেশে কি ভারত খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর? অবশ্যই। ভারত বিএনপিকে কিন্তু শুরু থেকে সুযোগ দিয়েছিল। আপনাদের খেয়াল আছে, আমিও আমার কন্টেন্টে অনেকবার বলেছি যে আওয়ামী লীগ চলে গেছে, কিছু করার নেই, কারণ আওয়ামী লীগ ফিরে আসতে গুছিয়ে সময় লাগতে পারে। সেই জায়গা থেকে ভারত কিভাবে সুযোগ দিয়েছিল, আগস্ট মাসে 24-এর আওয়ামী লীগের পতন হলো, সেপ্টেম্বর মাসে 1 মাসের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছিলেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। এই দেখা করাটা, এই সাক্ষাৎটা, এই বৈঠকটা ছিল বিএনপিকে একটা স্পেস দেওয়া। কিন্তু এতদিন, গত 1.5 বছর যাবৎ বিএনপি এগুলো বোঝেনি বা আমলে নেয়নি এবং বিএনপি খানিকটা বলতে পারেন যে জামাতের ফাঁদে পা দিয়েছিল, পা দিয়ে ভারত বিরোধিতায় মত্ত ছিল। অবশেষে নানা বাধাপ্রাপ্ত হয়ে, এই বাধাপ্রাপ্তর মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে আমি বারবার একটি উদাহরণ দেই, ছাত্র সংসদ নির্বাচন বিএনপি ধরাশয়ী পরাজয় বরণ করেছে এই সাম্প্রদায়িক শক্তির হাতে। এরকম নানা পদে পদে যখন ঠেকছে, তখন তারপর থেকে আপনারা বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন যে ভারত বিরোধিতা কিন্তু এখন সেই অর্থে নেই, তারা কিন্তু সেই অর্থে ভারত বিরোধিতার চর্চা করছে না, কিংবা মুক্তিযুদ্ধের প্রশ্নেও তারা খুব সোচ্চার ইদানিং কালে। এটা খুব বেশি দিন চেষ্টা হয়নি, 15-20 দিনের মধ্যে চেষ্টা হয়ে গেছে। এই অবস্থা যখন, তখন পর্যবেক্ষক মহল মনে করছেন যে মুক্তিযুদ্ধ এবং ভারতকে বিএনপি পুঁজি করতে চাইছে। আরেকটি জিনিস যে ভারত গত 1.5 বছর যাবৎ দেখেছে যে আওয়ামী লীগ, সদ্য পতিত আওয়ামী লীগকে খুব সহসায় ক্ষমতায় ফেরানো বা রাজনীতিতে ফেরানো এখন অনেকটা কঠিন, কিন্তু বাংলাদেশকে তো হাতছাড়া করা যাবে না। গত বৃহস্পতিবার ভারতীয় সংসদে একটি রিপোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, শশী থারুরের নেতৃত্বাধীন যে স্থায়ী কমিটি, সেটিও একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টেও বলা হয়েছে যে বাংলাদেশকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যাতে ভারতের জন্য বড় ধরনের হুমকি না হয়। ইঙ্গিত আছে, সুস্পষ্ট ইঙ্গিত আছে যে হাতছাড়া করা যাবে না বাংলাদেশকে। বাংলাদেশে যেন কোনো বিদেশি শক্তি এসে এখানে স্থায়ী আসন না গড়ে নিতে পারে। খুব স্বাভাবিকভাবে যে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা একদম ভঙ্গুর, নেই এই মুহূর্তে, কিংবা দেশে দাঁড়াতে পারছে না, সেই আওয়ামী লীগকে নিয়ে ভারত যদি ফাইট করতে চায় সেটা ভারতের জন্য অনেক কঠিন হবে। বিএনপিকে নিয়ে ফাইট করাটা অনেকটা সহজ। সেই জায়গা থেকে ভারতের পররাষ্ট্র নীতির পরিবর্তন হয়ে থাকতে পারে, আমি বলবো না যে পরিবর্তন হয়ে গেছে, যে আপাতত অন্ততপক্ষে বিএনপি যদি ভারত বিরোধী কর্মকাণ্ড না করে, ভারতের সাথে চুক্তি বাতিল না করে, বাংলাদেশের মাটিকে যদি ভারতের বিরুদ্ধে ব্যবহার করবার সুযোগ না দেয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা যদি না করে, এবং এই যে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হলে প্রয়োজনে যদি বিএনপিকে স্পেস দিতে হয় স্পেস দেবে, এবং এইগুলো নানা শর্তে। বিএনপিকে স্পেস দেওয়ার অর্থ এই নয় যে আওয়ামী লীগকে বিলুপ্ত করা, আওয়ামী লীগও আছে, এই শর্তের মধ্যে থেকে থাকতে পারে। আমি এইভাবে বলবো না যে আছে, যে শর্তের মধ্যে আছে যে তোমরা ক্ষমতায় আসবা, তোমরা রাষ্ট্র ক্ষমতায় থাকবা, থেকে আওয়ামী লীগও রাজনীতি করবে, সেই স্পেসটা তৈরি করতে হবে, সেই পরিস্থিতিটা তৈরি করতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গতকালকে এএনআই এর সাক্ষাৎকারে নির্বাসিত প্রধানমন্ত্রী, ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে ভারত বাংলাদেশের এই যে বৈরী সম্পর্ক, এই সম্পর্কটা থাকবে না, সম্পর্কের উন্নতি হবে। কোন নির্বাচিত সরকার? তিনি কি বলেছেন যে আমরা ক্ষমতায় এলে পরিস্থিতি চেঞ্জ হবে? তিনি বলেছেন নির্বাচিত সরকার। তাই বলে সাম্প্রদায়িক বা জামাত সরকার এলে এটা পরিবর্তন হবে, এটাও বলেননি কিন্তু। আর
জামাতের কথা যদি বলি, জামাত কিন্তু নানাভাবে লবিস লাগিয়ে অর্থ কড়ি খরচ করে নানাভাবে তারা প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। যখন তারা পেরে ওঠেনি তখন তারা দেখছে যে অবস্থা তো খারাপ। এই অবস্থা খারাপ থেকে এবং তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে কোনো মূল্যে যেতে হবে, এবং এই যাওয়া থেকে তারা যখন এখন স্বপ্ন ভঙ্গ হওয়ার জোগাড়, তখন বাংলাদেশে সত্যিকার অর্থে বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করছে এবং নির্বাচনটা যাতে ভণ্ডুল হয়। এবং শুধু তাই নয়, আমি শুরুতেই বলেছি যে তারেক রহমান মাত্র মাঝখানে দুদিন, তৃতীয় দিন 25 ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন, কিন্তু আসতে পারবেন কিনা না আসা পর্যন্ত আমি বলবো না। যদি আসতে পারেন তাহলে তো ভালো, এবং এই মুহূর্তে আসা উচিত, আসা দরকার। তারেক রহমান অতীতে কি করেছেন না করেছেন, অতীতে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে, সাজাপ্রাপ্ত ছিলেন, এগুলো এই মুহূর্তে বাদ দিতে হবে। এছাড়া বাংলাদেশ বাঁচবে না। বাংলাদেশ দীর্ঘস্থায়ী পরিণতিতে এইভাবে যদি চলতে থাকে তাহলে সাম্প্রদায়িক শক্তি, সোজা কথা জঙ্গি গোষ্ঠীর হাতে ক্ষমতা চলে যাবে। এই জঙ্গি গোষ্ঠী থেকে বাংলাদেশের মানুষও বাঁচতে চাইবে, বিশাল ভারতবাসী বাঁচতে চাইবে, ভারত সরকার বাঁচতে চাইবে। এই জন্য যে পলিসি নেওয়া সেই পলিসিতেই এগুচ্ছে সবকিছু, কিন্তু সত্যিকার অর্থে এখনো পর্যন্ত নেপথ্যে ষড়যন্ত্র আছে। আমি এক কথাই বলবো, এই মুহূর্তে তারেক রহমানের দেশে আসা উচিত এবং একটা নির্বাচন হওয়া উচিত। ক্ষমতায় যেই যাক, বিএনপি যাক, বিএনপির সংখ্যাগরিষ্ঠতা আছে, জনসমর্থন আছে, যদি থেকে থাকে বিএনপি ক্ষমতায় যাক, কিন্তু সাম্প্রদায়িকতা কিংবা ঘৃণা, এই ঘৃণা থেকে মুক্ত হতে হলেও পরিস্থিতি এরকমটা হতে হবে। কিন্তু আসলে কি হবে এই মুহূর্তে বলা কঠিন, কারণ ষড়যন্ত্র নেপথ্যে আছে। এই যে বাংলাদেশকে যারা অস্থির করে, যারা অস্থির করার কারিগর, তারা কিন্তু প্রতিদিন প্রতিক্ষণ ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং আগামী 2-3 দিনে কি ঘটবে এইটি বলা কঠিন। ষড়যন্ত্র জারি আছে। সবকিছু মিলে আমরা প্রত্যাশা করি যে ভারত শুধু নয়, সবাই, বিএনপি একটি প্রধান রাজনৈতিক দল, সেই দলের নেতা তারেক রহমান 15 দিন আগেও তারা দেশে আসার অনিশ্চয়তা ছিল, কিন্তু নিশ্চয়ই এমন কোনো সিগন্যাল আছে যার দরুন তিনি দেশে আসবার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত তারেক রহমান দেশে আসছেন কিনা। যদি না আসেন তাহলে বাংলাদেশের কি হবে।